সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ম্লান করার চেষ্টায় সর্বব্যাপী কূটনীতি চালিয়ে যাচ্ছে ইরান। কিছুদিন আগে যেখানে অবিরাম হামলা চালিয়েছে ইরান, সেই কাতার ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করার পথে হাঁটছেন দেশটির কর্মকর্তারা। ইরান একদিকে মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে, অন্যদিকে রাশিয়া ও চীনের মাধ্যমে বিশ্ব কূটনীতিতে প্রভাব বিস্তার করে চলেছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চলমান মার্কিন অবরোধকে দুর্বল করতে এবং প্রণালীতে নতুন ব্যবস্থা কার্যকরে ওমানের সঙ্গে কথা পাকাপোক্ত করেছে তেহরান। ইরানের এই সর্বব্যাপী কূটনীতিতে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান অনেকটা কোণঠাসা হয়ে এসেছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার ওমান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আবারও পাকিস্তান সফরে এসেছেন। ইরানের তসনিম নিউজের তথ্যমতে আরাকচির এই সফরের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির কোনো সম্পর্ক নেই। এই ইস্যুতে কোনো আপোষ করবে না তেহরান। মূলত মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তানের কাছে যুদ্ধ শেষ করার সুনির্দিষ্ট শর্তাবলী পৌঁছে দেওয়াই তার এই সফরের মূল লক্ষ্য। গত 25 এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন আরাকচি। এরপর শনিবার রাতে তিনি ওমানের উদ্দেশ্যে রওনা হন এবং রোববার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেন। রোববার সন্ধ্যায় তিনি আবার ইসলামাবাদে ফিরে আসেন। এখান থেকে তার পরবর্তী গন্তব্য রাশিয়া। আরাকচি এই সফরে পাকিস্তানের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত সামনে রেখেছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীতে নতুন আইনি ব্যবস্থা প্রয়োগ, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তি, ইরান বিরোধী পক্ষগুলোর তরফে ভবিষ্যতে আর কোনো সামরিক আগ্রাসন চালানো হবে না মর্মে নিশ্চয়তা প্রদান এবং ইরানের উপর আরোপিত বর্তমান নৌ অবরোধের অবসান। ইরান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন সংলাপে ওই অঞ্চলে চলমান সংঘাত, বিশেষ করে ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রোববার অনুষ্ঠিত এই সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বর্তমান কূটনৈতিক প্রক্রিয়া এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। আব্বাস আরাকচি যুদ্ধবিরতি সম্পর্কিত বর্তমান পরিস্থিতি এবং এটি স্থায়ী করার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তার বিভিন্ন দিক কাতারি পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। ইরান বিরোধী মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং উত্তেজনা হ্রাসে ইরান যেসব নতুন উদ্যোগ ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে সে সম্পর্কে তিনি কাতারকে অবহিত করেন। সংকট মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর গঠনমূলক ভূমিকার গুরুত্ব নিয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন। শান্তি উদ্যোগকে সফল করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা নিয়মিত আলোচনা ও কূটনৈতিক সমন্বয় অব্যাহত রাখার উপর জোর দেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের এই কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, এই যুদ্ধ বন্ধ করতে কাতার যে কোনো ধরনের মধ্যস্থতা এবং সংলাপ সফল করতে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান রোববার এক টেলিফোন সংলাপে ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রোববারের এই ফোনালাপে উভয় নেতা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংঘাত নিরসনে কূটনৈতিক প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। আলাপকালে আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বর্তমান পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসে তেহরানে যেসব নতুন কূটনৈতিক উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করেছে সে সম্পর্কে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক প্রক্রিয়াগুলো নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি বিনিময় করেন। এদিকে ওমান সফরের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ওমানের সুলতান ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার নীতি পুনর্ব্যক্ত করেন। সফর শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাকচি জানান, হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্র হিসেবে আমাদের আলোচনার মূল ফোকাস ছিল কিভাবে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা যায়, যা আমাদের সব প্রতিবেশী এবং বিশ্বের উপকারে আসবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিও এই আলোচনার বিষয়বস্তু নিশ্চিত করে জানান, উপকূলীয় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের একটি যৌথ দায়িত্ব রয়েছে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা নাবিকদের মুক্ত করা এখন জরুরি মানবিক প্রয়োজন। নৌ চলাচলের স্থায়ী স্বাধীনতা নিশ্চিত করতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা ও বাস্তবমুখী সমাধান প্রয়োজন। ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, পারস্য উপসাগরের নিরাপত্তা কেবল এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে। কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। আরাকচি স্পষ্ট করেন, ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী রাষ্ট্রগুলোই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিশ্বের তেলের বাজারে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উস্কানিমূলক আচরণের জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ। রোববার এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি ওয়াশিংটনকে মনে করিয়ে দেন, বৈশ্বিক জ্বালানি সমীকরণে ইরান এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং তাদের হাতে এমন কিছু কৌশলগত চাল রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি। কালিবাফ গাণিতিক সমীকরণের মাধ্যমে ওয়াশিংটনের ফাঁকা বুলির অসারতা তুলে ধরেন। তিনি দেখান যে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা প্রায় সব সহজ উপায় বা কার্ড এরই মধ্যে ব্যবহার করে ফেলেছে, যেখানে ইরান এখনও তাদের প্রধান শক্তিগুলো জমিয়ে রেখেছে। তিনি লেখেন, ইরান হরমুজ প্রণালীর কার্ড আংশিক ব্যবহার করলেও বাব আল মানদেব ও পাইপলাইন কার্ড অব্যবহৃত রেখেছে। বিশ্লেষকদের মতে কালিবফের এই বার্তাটি মার্কিন নীতি নির্ধারকদের জন্য একটি শান্ত কিন্তু বাস্তবসম্মত সতর্কতা। ইরানের হাতে বিশ্ব তেলের বাজারের প্রধান চেকপয়েন্ট বা গুরুত্বপূর্ণ জলপথগুলোর নিয়ন্ত্রণ রয়েছে, যা তারা এখনও পুরোপুরি ব্যবহার করেনি। অন্যদিকে ওয়াশিংটনের পরিস্থিতি বেশ নাজুক। তারা এরই মধ্যে তাদের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ বা জরুরি মজুদ থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছেড়েছে। সামনে আমেরিকায় গ্রীষ্মকালীন ভ্রমণের মৌসুম আছে, যখন তেলের চাহিদা তুঙ্গে থাকে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নমনীয় হওয়া ছাড়া বিকল্প নেই। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি উস্কানি অব্যাহত রাখে তবে সেখানে প্রতি গ্যালন তেলের দাম $6 বা তার বেশি ছাড়িয়ে যেতে পারে। এতে সাধারণ মার্কিন নাগরিকদের গ্রীষ্মকালীন ছুটির পরিকল্পনা ভেস্তে যাবে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, সামরিক হুমকি এবং অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে শক্তি প্রদর্শন করে ইরানের সঙ্গে আলোচনার যে দীর্ঘমেয়াদী নীতি ওয়াশিংটন অনুসরণ করছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই পথ পরিহার করে যুক্তরাষ্ট্রকে বাস্তবসম্মত নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। রোববার এক বিবৃতিতে উলিয়ানভ জানান, যুক্তরাষ্ট্র যদি আসলেই ইরানের সঙ্গে কোনো গঠনমূলক আলোচনা বা সম্পর্কের দিকে এগোতে চায় তবে তাদের অবশ্যই ব্ল্যাকমেইল, আলটিমেটাম এবং কৃত্রিম সময়সীমা বেঁধে দেওয়ার মতো বিষয়গুলো বাদ দিতে হবে। এই রুশ কূটনীতিকের মতে যুক্তরাষ্ট্র সবসময় শক্তি প্রদর্শনের জায়গা থেকে আলোচনা করতে অভ্যস্ত, যেখানে সামরিক শক্তির হুমকি বা নিষেধাজ্ঞা কঠোর করার ভয় দেখানো হয়। এটা এখন দিবালোকের মতো স্পষ্ট যে এই কৌশল ইরানের ক্ষেত্রে কাজ করে না। মিখাইল উলিয়ানভের এই বক্তব্য তেহরানের দীর্ঘদিনের অবস্থানেরই প্রতিফলন। ইরান বারবার স্পষ্ট করেছে, কোনো হুমকির মুখে তারা আলোচনায় বসবে না এবং বিশেষ সুবিধা আদায়ের উদ্দেশ্যে চাপিয়ে দেওয়া কোনো কৃত্রিম সময়সীমা বা নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করবে না। রুশ দূতের এই মন্তব্য এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সম্মান ও ন্যায়ের ভিত্তিতে কূটনৈতিক আলোচনার দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, উলিয়ানভের এই বক্তব্য একটি ক্রমবর্ধমান বৈশ্বিক ঐক্যমতকেই ফুটিয়ে তুলছে, আর তা হলো ওয়াশিংটনের ভীতি প্রদর্শনের কৌশল কেবল অকার্যকরী নয়, বরং তা হিতে বিপরীত ফল বয়ে আনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, এক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ফ্রন্ট বর্তমানে ইতিহাসের যে কোনো সময়ের সবচেয়ে বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপস্ক্রোলডে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের হিজবুল্লাহর সক্ষমতা ধ্বংস করার বিষয়ে ইসরায়েলের দাবিকে নাকচ করে দেন। জেনারেল কায়ানি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ এই লড়াইয়ে একা নয়। লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর যোদ্ধাদের পাশে পুরো প্রতিরোধ ফ্রন্ট ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। তিনি বলেন, পুরো প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্য ও সংহতি এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। আমাদের প্রাথমিক লক্ষ্য হল হিজবুল্লাহ সহ প্রতিরোধের সকল অংশকে পূর্ণ সমর্থন দিয়ে যাওয়া। তিনি উল্লেখ করেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী বছরের পর বছর ধরে তাদের নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে বা তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে মাঠে নামছেন তার দুই প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদ তাদের দল একীভূত করে চলতি বছরের শেষে অনুষ্ঠেয় নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। রোববার এক যৌথ বিবৃতিতে ডানপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ এই ঘোষণা দেন। বেনেটের রাজনৈতিক দল বেনেট 2026 এবং লাপিদের ইয়েশ আতিদ মিলে গঠিত নতুন জোটের নাম রাখা হয়েছে টুগেদার। এর নেতৃত্বে থাকবেন বেনেট নিজেই। এক যৌথ টেলিভিশন ভাষণে বেনেট বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে মিলে আমরা দেশের জন্য সবচেয়ে দেশপ্রেমিক পদক্ষেপটি নিয়েছি। লাপিদ বলেন, বেনেট ডানপন্থী কিন্তু সৎ মানুষ। আমাদের মধ্যে পারস্পরিক আস্থা আছে। এই পদক্ষেপের উদ্দেশ্য বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজন দূর করা এবং আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ইসরায়েলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। বেনেট ও লাপিদ এর আগেও হাত মিলিয়েছিলেন। 2021 সালে নির্বাচনে তারা একজোট হয়ে নেতানিয়াহুর টানা 12 বছরের শাসনের ইতি টানেন। তবে সেই জোট সরকার টেকে মাত্র 18 মাস। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।